আজকে আমরা দেখব প্রিভিয়াসলি আমরা যেই ফাইলটা ক্রিয়েট করেছিলাম মাই রিয়্যাক্ট নামে, সেই ফাইলের ভিতরে আসলে কি কি আছে। তো শুরুতেই আপনারা দেখবেন যে এখানে একটা নোড মডিউলস আছে। এই নোড মডিউলসটায় যদি ক্লিক করেন দেখবেন অনেক ফাইল এবং প্রত্যেকটার ভেতরেই আসলে আছে জেএস ফাইল। এই নোড মডিউলটার ভেতরে আসলে একটা রিয়্যাক্ট অ্যাপ বিল্ড করতে যেই যেই মডিউল লাগে বা যেই যেই ফাইল লাগে সবগুলো আছে। আমরা কখনোই এই নোড মডিউলে হাত দেব না। আমাদের রিয়্যাক্ট অ্যাপটা বিল্ড করতে যার যার সাহায্য লাগে সেই মডিউলগুলো অটোমেটিক এই নোড মডিউলসের ভিতরে ইনস্টল হয়ে যায়। এটার ভিতরে কি আছে, কেন আছে, এগুলো আমাদের জানা অতটা দরকার নেই। তো এরপরেই আমি এই পাবলিকে না যেয়ে চলে যাচ্ছি এসআরসিতে, অর্থাৎ সোর্স ফাইলে। এখানে দেখেন অ্যাপ সিএসএস, অ্যাপ জেএস, টেস্ট, ইন্ডেক্স সিএসএস, জেএস, এরকম অনেকগুলো ফাইল আছে। তো শুরুতে যেই ফাইলটা আমরা দেখব সেটা হচ্ছে ইন্ডেক্স জেএস। এই ফাইলটি আসলেই আপনি দেখতে পারবেন যে কিছু জিনিস ইম্পোর্ট করা হয়েছে। এখন কি ইম্পোর্ট করা হয়েছে দেখেন, ইম্পোর্ট রিয়্যাক্ট ফ্রম রিয়্যাক্ট। অর্থাৎ আমি এই ইন্ডেক্স ফাইলটায় যদি রিয়্যাক্ট ইউজ করতে চাই তখন আমাদের রিয়্যাক্টটা এই ফাইলে ইম্পোর্ট করে নেওয়া লাগবে। রিয়্যাক্ট ইম্পোর্ট করার ফলে রিয়্যাক্টের যেই প্রপার্টিগুলো আমার কাছে আছে সেইগুলো আমি ইউজ করতে পারবো। এখন আমরা আসলে কোথা থেকে এই রিয়্যাক্টটা ইম্পোর্ট করছি? এইটা আসলে ইম্পোর্ট করছি আমাদের এই নোড মডিউলস থেকে। তার জন্য অলরেডি এই নোড মডিউলসে এই রিয়্যাক্টটা ইনস্টল করা আছে এবং একইভাবে রিয়্যাক্ট ডম নামে একটা কিছু ইম্পোর্ট করছি, অ্যাপ ইম্পোর্ট করছি, এগুলো পরে দেখছি। আমরা আবার নিচে চলে আসি। এখানে এই অংশে দেখেন আমরা ইউজ করছি রিয়্যাক্ট ডম, যেটা আমি এই রিয়্যাক্ট ডম থেকে পেলাম। এই রিয়্যাক্ট ডমটাই কিন্তু আমরা আলোচনা করেছিলাম প্রিভিয়াস সেকশনে, যে রিয়্যাক্ট নিজের থেকে একটা ডম ক্রিয়েট করে। এখানেও ঠিক একইভাবে সেই রিয়্যাক্ট ডমটাই আমরা ইউজ করে কি কাজ করছি দেখেন, রেন্ডার। এখন রেন্ডার মানে কি? রেন্ডার মানে হলো ইউজারের কাছে যখন আমি দেখাবো কোনো জিনিস, সেটাকে রিয়্যাক্টের ভাষায় বলা হয় রেন্ডার। এই রেন্ডারের ভেতরে দেখেন দুইটা ভ্যালু পাস করা হয়েছে। একটা হচ্ছে রিয়্যাক্ট স্ট্রিক্ট মোডের ভেতরে অ্যাপ এবং আরেকটা হচ্ছে ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি। এখন এটা কিন্তু আমাদের খুব পরিচিত একটা জিনিস, এটা আমরা অলরেডি জাভাস্ক্রিপ্টে দেখে এসেছি যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট আইডি দিয়ে আমরা একটা আইডি ধরতে পারি। তো এইটা কোথা থেকে বা কোন ফাইলের আইডি ধরছে? এইটা হলো নিচ্ছে পাবলিকের index.html নামে একটা ফাইল আছে। এই ফাইলে আমি যদি যাই, স্ক্রল করে আসলে নিচেই দেখেন একটা ডিভ আছে আইডি দিয়ে। তার মানে এই আইডিটা আমি কোনোভাবে ইউজ করছি আমার এই index.js ফাইলে। তো কি ইউজ করছি? এখানে দেখেন আমরা শুরুতে একটা অ্যাঙ্গুলার ব্র্যাকেটের ভিতরে লিখেছি রিয়্যাক্ট স্ট্রিক্ট মোড। এই স্ট্রিক্ট মোড দিয়ে বোঝাচ্ছে হলো রিয়্যাক্টে যদি আমাদের কোনো বাগ থাকে বা আমাদের সিনট্যাকটিক্যাল ইরর বা যে কোনো ইরর থাকে, সেই ইররগুলা ও শুরুতেই হাইলাইট করবে বা শুরুতেই আমাদের চোখে ধরিয়ে দিবে এই স্ট্রিক্ট মোডের কারণে। তো এটা হলো ডিফল্ট একটা সিনট্যাক্স যেটা আমরা অল টাইমই ইউজ করব। এর ভেতরেই আমরা বিভিন্ন কোড লিখবো বা কম্পোনেন্ট লিখবো। এখন এই কম্পোনেন্ট কি সেটা আমরা এখন আলোচনা করছি না। জাস্ট শুরুতে একটা জিনিস দেখেন যে আমরা এখানে একটা অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে অ্যাপ লিখেছি। এটার মানে কি? এই অ্যাপটা দেখেন আমি কিন্তু ইম্পোর্ট করেছি, এই যে ইম্পোর্ট করেছি অ্যাপ থেকে, এবং এইখানে ডট স্ল্যাশ দিয়ে ইউজ করা মানেই হচ্ছে এইটা একটা আমাদের এই নিজেদের ক্রিয়েট করা বা একটা নর্মাল ফাইল, এই নোড মডিউলের ফাইল না, আমরা নিজেরাই ডট স্ল্যাশ দিচ্ছি। এখন ডট স্ল্যাশ দেওয়া মানে হচ্ছে কারেন্ট যেই ফাইল লোকেশনে আছে, অর্থাৎ index.js যেই ফাইলে আছে সেই ফাইলের লোকেশনেই আমরা একটা ফাইল পাবো যার নাম অ্যাপ। এখন আমি যদি এখানে খুঁজি দেখেন এখানে আছে app.js, অ্যাপ কিন্তু নাই। তো আমরা জাভাস্ক্রিপ্টে যখন এরকম ইম্পোর্ট করব, যদি সেটা জেএস ফাইল হয় তখন আমরা ডট জেএসটা লিখতেও পারি, আবার নাও লিখতে পারি। না লিখলে ও ডিফল্ট বুঝে নেবে এটা জেএস ফাইল। তো আমরা এখন চলে যাই app.js-এ। তো app.js-এ আসলেই দেখতে পারবেন যে এখানে একটা লোগো ইম্পোর্ট করেছি এবং একটা সিএসএস ফাইল ইম্পোর্ট করেছি। বাট এইটা আমাদের মেনু দেখার উদ্দেশ্য না। আমরা চলে আসছি নিচে। নিচে দেখেন একটা ফাংশনের ভেতরে, ফাংশনের নাম দেওয়া হচ্ছে অ্যাপ এবং তার ভেতরে জাস্ট রিটার্ন করা হয়েছে একটা ডিভ। এই ডিভটা বা এর ভেতরে যেই কোডটা আছে এইটা দেখতে অনেকটা HTML এর মতো, বাট এটা কিন্তু HTML না। এটার নাম হচ্ছে JSX। এই JSX নিয়ে আমরা পরবর্তীতেও আলোচনা করব। আপাতত দেখেন এটা হলো জাভাস্ক্রিপ্টেরই একটা কোড যেটা আমরা এখানে লিখেছি এবং এই রিটার্নের থেকে আমরা এই ডিভটা রিটার্ন করে দিয়েছি। এবং সবার শেষে আমরা এই যে অ্যাপ ফাংশনটা লিখলাম, এই অ্যাপ ফাংশনটাকে এক্সপোর্ট করে দিয়েছি।
এখন এই এক্সপোর্ট করার ফলে যেটা হবে, আমাদের এই অ্যাপটা গ্লোবালি আমরা যে কোনো জায়গার থেকে ইউজ করতে পারবো। অর্থাৎ আমি যখন index.js থেকে এই যে অ্যাপটাকে ইম্পোর্ট করছি, সেটা সম্ভব হচ্ছেই একটা কারণে, তার কারণ হচ্ছে app.js এ আমি এটাকে এক্সপোর্ট করে দিয়েছি এবং লিখেছি এক্সপোর্ট ডিফল্ট অ্যাপ। এর ফলে এই অ্যাপ নামে আমাদের এই index.js এ আমরা সেটাকে ইউজ করতে পারছি ইম্পোর্ট করার কারণে। তো এর ফলে যেটা হচ্ছে, এইখানে যখন আমি অ্যাপ লিখছি এই অ্যাঙ্গুলার ব্র্যাকেটের ভিতরে, ওই অ্যাপ ফাংশন থেকে আমাকে যেই ভ্যালুটা রিটার্ন করছে সেই ভ্যালুটা আমি এই অ্যাপের ভিতরে পেয়ে যাচ্ছি এবং এইটাই রেন্ডার হবে আমাদের এই রুট ডিভে। তো রুট ডিভে যদি আমরা আবার একটু চলে যাই, দেখেন এখানে যেমন টাইটেল লেখা, নো স্ক্রিপ্ট লেখা, এটা আসলে শো করবে না। এবং এই টাইটেলটা যদি আমরা দেখি, এই যে উপরে দেখেন এই টাইটেলটা হলো সেই টাইটেল যেটা আমরা এখানে লিখেছি। এখানে যদি আমি লিখে দিই 1 এবং সেভ দেই, অটোমেটিক এটা রিস্টার্ট নিয়ে নিবে এবং আমাদের টাইটেলটাও রিয়াক্ট অ্যাপ 1 হয়ে যাবে। অর্থাৎ আমাদের এই ফাইলে জাস্ট হেডার পার্টটা আছে, ভেতরের পার্টটা আছে হলো বা ছবি যেটা আপনারা দেখছেন অ্যানিমেশন ঘুরছে সেটা আছে এই রুট ডিভে। তো আমরা আবার চলে যাচ্ছি app.js এ। এর ভিতরে দেখেন আমরা কি করেছি, একটা হেডার সেকশন রেখেছি যার ভিতরে আমি ইমেজটা দিয়েছি এবং ইমেজের ভিতরে ভ্যালু দিয়েছি একটা। এখন ভ্যালুটা কীভাবে দিতে হয়, কেন দিলাম এভাবে, এগুলো আমরা এখন আলোচনা করব না, জাস্ট আমরা স্ট্রাকচারটা দেখছি। তো এইখানে আমাদের ফাইল দেখেন ইম্পোর্ট করেছিলাম, সেটাই ইউজ করেছি এবং পি ট্যাগের ভিতরে যেই লেখাটা আমরা এখানে দেখতে পাচ্ছি এডিট সোর্স app.js, সেই লেখাটাই কিন্তু লেখা। এখানে যদি আমি চেঞ্জ করে লিখি সোর্স 1 এবং সেভ দেই, দেখেন সোর্স 1 হয়ে গেল। অর্থাৎ আমরা এই ফাংশন থেকে যেটা রিটার্ন করছি সেটাই কিন্তু রেন্ডার হচ্ছে আমাদের ফাইনাল ফাইলে। তো আশা করি বুঝতে পেরেছেন যে আমরা আসলে যদি কখনো কোনো ফাইলে রেন্ডার করতে চাই, আমাদের প্রধান কাজটাই হবে হলো রেন্ডারটা এই index.js ফাইল থেকে রেন্ডার করা। এবং এর জন্য আমরা আলাদা করে একটা ফাইল লিখি যেটার ভেতরে আমরা কি করি, একটা ফাংশন লিখি বা ক্লাসও লিখতে পারি, সেইখান থেকে আমরা আসলে ওই ফাইলটাকে এক্সপোর্ট করে দিই। তো আশা করি এই রিয়াক্ট অ্যাপের বেসিক স্ট্রাকচারটা বুঝতে পেরেছেন। আজকের ভিডিও পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।